জি। আমরা লাস্ট কি পর্যন্ত পড়ছিলাম বাচ্চারা? আয়নিক বন্ধন কি পড়াইছি পুরোপুরি? মনে হয় না তো। ভাইয়া কি স্ক্রিন শেয়ার করছেন? শুরু করি না, এই যে এখন করব। হ্যাঁ, এই যে শুরু করছি এখন। তোমরা তোমাদেরকেই দেখতে পাবা। তো আমি সম্ভবত হচ্ছে আয়নিক বন্ড পর্যন্ত, আয়নিক বন্ড যে স্টার্ট করছিলাম, ওই যে তোমাদেরকে একটা দেখাইছিলাম, শাহরুখ আর দীপিকা কিভাবে একজন একজনের কাজে চলে আসছিল, তাই না? এইটুকুই মনে হয় পড়াইছে। আয়নিক বন্ড সম্পর্কে কার ডিটেল কিছু পড়াইছিলাম? আরে আমার না বললে বুঝবো কেমনে? হ্যালো। রিপ্লাই দেয় না কেন? সেটাই তো পোলার বুঝলাম না। পোলারায়নও হয়েছিল, পোলারায়নও শেষ হয়েছিল। হ্যাঁ, পোলার আয়নটা একটু ডিসকাস করছিলাম, ওইটা আর একটু ডিসকাস করবো না। মানে আমি একটু ভাইয়া ফাজানের নীতি পর্যন্ত করাইছিলেন না? আচ্ছা ঠিক আছে, তার মানে আয়নিক বন্ধন এখনো পড়াইনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে আমি আজকে তোমাদেরকে আমাদের সময়কার, মনে গত ক্লাসেই বলছিলাম, আমাদের সময়কার যে বইটা ছিল, যে বইটা খুব সুন্দর, হচ্ছে ওয়েল রিটেন ছিল, আমি ওইটা থেকে পড়াবো। আর অবভিয়াসলি আমি তোমাদেরকে সাথে সাথে সুন্দর করে ডিসকাস করব আহ যে কিভাবে কি হয়। তো আমরা আজকে বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন নিয়ে পড়াশোনা করব। উই উইল বি স্টাডিং হোয়াট? কেমিক্যাল বন্ডস। আমাদের এই চ্যাপ্টারের নাম কি ছিল? পরমাণুর কি মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন। তো পর্যায়বৃত্ত ধর্ম পার্টটা মোটামুটি আমরা করে আসছি। এখন আমরা রাসায়নিক বন্ধন নিয়ে মোটামুটি আলোচনা শুরু করব। তো আমরা জানি যে আমাদের রাসায়নিক বন্ধন মেইনলি আছে হচ্ছে 4 প্রকার, বাট আমরা হচ্ছে 5 ধরনের পড়বো আর কি। আরেকটা নতুন একটা বন্ড অ্যাড হয়েছে। সেটা কি? ফার্স্টে দেখি আমাদের 4টা বন্ড কি জিনিস। প্রথমটা হচ্ছে আয়নিক বন্ড, তারপরটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, তারপরটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, তারপরটা হচ্ছে মেটালিক বন্ড। আর নতুন যে ধর্মটা আমরা, সরি ধর্ম বলে বন্ধনটা আমরা পড়বো, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আমরা প্রথমে হচ্ছে আয়নিক বন্ধন দিয়ে পড়া শুরু করি। আয়নিক বন্ধন জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। আমরা ছোটবেলায় পড়ার কথা, ছোটবেলায় হচ্ছে আমাদের ছিল যে যেসব ধাতুর, সরি যেসব মৌলের শেষ ইলেকট্রন স্তরে হচ্ছে একটা দুইটা বা তিনটা হচ্ছে তোমার থাকে, পরমাণু ইলেকট্রন থাকে, তারা হচ্ছে সেই ইলেকট্রনটা ত্যাগ করে। কিরকম? বিষয়টা হচ্ছে, যেমন সোডিয়াম, সোডিয়ামের কি আছে? লাস্ট ইলেকট্রন শেল হচ্ছে জাস্ট একটা ইলেকট্রন ক্যারি করে। আচ্ছা, এই যে একটা ইলেকট্রন ক্যারি করতেছে, এই একটা ইলেকট্রন কি করে? সে রিলিজ করে দিবে। রিলিজ করে দিলে কি হবে? সোডিয়াম প্লাসের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা নিয়নের মতো হয়ে যাবে। নিয়ন জিনিসটা কি? নিয়নের স্পেশাল ধর্ম কি কেউ বলতে পারবা? নিষ্ক্রিয় বস্তু। নিষ্ক্রিয় ইনার্ট। গ্যাস আর কি। এক্স্যাক্টলি, ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস। এক্স্যাক্টলি। সো সোডিয়াম উইল অ্যাকুয়ার বা অ্যাচিভ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিয়ন। নিয়ন হচ্ছে সোডিয়ামের সবচেয়ে কাছের ইনার্ট গ্যাস, মানে সবচেয়ে কাছে হচ্ছে মানে সবচেয়ে কাছাকাছি ইলেকট্রন বিন্যাস যুক্ত কি নিষ্ক্রিয় গ্যাস। নিয়ন ইজ দ্য মোস্ট ইমিডিয়েট, uh, I mean, when sodium will release one electron, it will achieve the electronic configuration of neon. So সেটা কি করবে? সোডিয়াম আয়নকে আরো বেশি স্থিতিশীলতা দান করবে। রেকর্ড করতেছি না, স্থিতিশীলতা দান করবে। সো সেই ক্ষেত্রে এটা সোডিয়াম প্লাস হিসেবে আরো বেশি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন সে পাবে। আবার অপোজিট দিকে যদি আমরা ফ্লোরিনের কথা চিন্তা করি, ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p5। তার মানে লাস্ট ইলেকট্রন শেলে তার 7টা ইলেকট্রন আছে। তো সে যদি জাস্ট একটা ইলেকট্রন একসেপ্ট করে, একসেপ্ট করলেই ফ্লোরিনটাও কি হবে? ফ্লোরিনটাও হচ্ছে, ফ্লোরিন আয়ন যে হবে সেটাও হচ্ছে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশনটা পাচ্ছে, which will be a more stable electronic configuration.
সো কি হচ্ছে, সোডিয়াম সোডিয়াম প্লাস হয়ে একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে, আর ফ্লোরিন ফ্লোরিন মাইনাস হয়ে একটা ইলেকট্রনিক কনফিগারেশন, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে। তারপরে কি হবে, এদের মধ্যে সেই জিনিসটা হবে যেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম। কি হবে, এদের মধ্যে সিম্পলি একটা অ্যাট্রাকশন, সিম্পলি এদের মধ্যে হচ্ছে একটা অ্যাট্রাকশন কাজ করবে, এরা একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে। কিভাবে মনে আছে তো? আমার পিসি আজকে অনেক স্লো নেট, তাই না? এইভাবে হচ্ছে অ্যাট্রাকশন হবে, হয়ে হচ্ছে এরা সোডিয়াম ফ্লোরাইড তৈরি করবে। সো এই যে দুইটা আয়নের মধ্যকার যে অ্যাট্রাকশনের কারণে একটা বন্ড ফর্মেশন হচ্ছে, এই বন্ডটাকেই বলা হচ্ছে আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন। বিকজ অফ দ্য অ্যাট্রাকশন অফ টু অপোজিটলি চার্জড আয়ন, আয়নিক বন্ড ইজ ফর্মড। ওকে, বুঝতে পারছি আয়নিক বন্ধন জিনিসটা কি বুঝছি? এই যে আমি যে জিনিসগুলো দেখাইছি দেখো, জি। এখানে খুব সুন্দর করে দেখাইছে। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো তো, এই যে এদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা আছে বা আকর্ষণ বলটা আছে, এই আকর্ষণ বলটা কি ধরনের আকর্ষণ বল? স্থিতিক আকর্ষণ বল। এক্স্যাক্টলি, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। মানে দুইটা অপোজিট চার্জের মধ্যে যে ধরনের অ্যাট্রাকশন ফোর্স থাকে বা আকর্ষণ বল থাকে, সেটাকে বলা হয় হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আচ্ছা, এটা আমরা জাস্ট একটা ইলেকট্রনের জন্য দেখাইলাম, দুইটা ইলেকট্রনের কারণে জন্য এরকম হইতে পারে, এটা আমরা জানি। ভাইয়া, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা সরি, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। ঠিক আছে তাসফিয়া? জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা দেখো, ম্যাগনেসিয়ামের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে ফোকাস করি, এটা লাস্ট শেলে আছে দুইটা ইলেকট্রন, সে দুইটা ইলেকট্রন রিলিজ করলে ইনার্ট গ্যাস কনফিগারেশনটা পায়। ঠিক আছে, আবার অক্সিজেনের লাস্ট শেলে হচ্ছে 6টা ইলেকট্রন আছে, সে যদি দুইটা ইলেকট্রন একসেপ্ট করে তাহলে সে ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনটা পায়। সেই ক্ষেত্রে কি হবে, এই দুইটার মধ্যে আয়নিক বন্ড ফর্ম হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইডটা ফর্ম হবে। ঠিক আছে, এইখানে দেখো তোমাদের পরীক্ষায় অনেক সময় কোয়েশ্চেন আসবে যে ছবির মাধ্যমে বন্ড ফর্মেশনটা দেখাও। তো এইটা হচ্ছে দেখো, এখানে সুন্দর একটা ডট এন্ড ক্রস প্রসেস বলে এটাকে, বা লুইস প্রসেস বলে, হোয়াটএভার, ডট এন্ড ক্রস প্রসেসই বলে বা ডট এন্ড ক্রস মেথড বলে। দেখো ম্যাগনেসিয়ামের লাস্ট শেলের ইলেকট্রন আর জাস্ট অক্সিজেনের লাস্ট শেলের ইলেকট্রনটা দেখাইছে। ম্যাগনেসিয়াম তার দুইটা ইলেকট্রন রিলিজ করে দিছে, অক্সিজেন সেই দুইটা ইলেকট্রন একসেপ্ট করে নিছে, ফলশ্রুতিতে হচ্ছে ওদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে এবং এরা আয়নিক বন্ড ফর্ম করছে। সিম্পল কথা, এই হচ্ছে আমাদের আয়নিক বন্ড ফর্মেশনের বিষয়টা। আচ্ছা, এখন এরকম হইতে পারে যে লাস্ট শেলে সবসময় একই নাম্বার ইলেকট্রন নাও থাকতে পারে। এরকম যেমন আমরা যদি ক্যালসিয়ামের ইলেকট্রনিক ফরমেশনটা দেখি, ক্যালসিয়ামের লাস্ট শেলে আছে দুইটা ইলেকট্রন, আর ক্লোরিনের লাস্ট শেলে আছে 7টা ইলেকট্রন। সো ক্লোরিন একসেপ্ট করবে একটা, কিন্তু ক্যালসিয়াম রিলিজ করবে দুইটা। তাহলে কি হবে, আমি একটু তাড়াতাড়ি পড়াচ্ছি কারণ এগুলো তোমাদের এসএসসি লেভেলের পড়া ছিল আমি যতটুকু জানি। তারপরে যদি মাঝে কেউ বুঝতে প্রবলেম কারো হয়, অবভিয়াসলি আমাকে সাথে সাথে বললেই হচ্ছে, আমি তোমাদেরকে আরো স্লোলি আগাবো। সো যেটা হচ্ছে কি হচ্ছে, ক্যালসিয়াম হচ্ছে দুইটা ইলেকট্রন রিলিজ করে দিল, আর কি হলো, ক্লোরিন যেহেতু একজন একটা ইলেকট্রন একসেপ্ট করে, তো আমরা দুইটা ক্লোরিন ইউজ করলাম, দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন একসেপ্ট করে দুইটা ক্লোরাইড মাইনাস আয়ন তৈরি করলো। সো এদের মধ্যে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করলো আর আয়নিক বন্ড ফর্ম হয়ে গেল, খুব সিম্পল। ঠিক আছে, লুইস অ্যাসিডের মাধ্যমে, সরি, ডট এন্ড ক্রস প্রসেসে যদি আমরা দেখাতে চাই, জাস্ট লাস্ট শেলের ইলেকট্রন গুলা দেখাই দিব। তারপরে কি হলো, ক্যালসিয়াম দুইটা রিলিজ করলো এবং দুইটা ক্লোরিন, এই জন্য হচ্ছে আমরা ব্র্যাকেটের ভিতরে ক্লোরাইড আয়নটা রেখেছি, দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন একসেপ্ট করবে করে CaCl2 ফর্ম করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের
আয়নিক বন্ড ফরমেশনের কাহিনী। এখানে হচ্ছে এই ধরনের অনেক এক্সাম্পল দেয়া আছে। আমি তোমাদেরকে এক কাজ করব, এই তোমাদের এই বইটা আমি আমার ড্রাইভে আপলোড দিয়ে লিংক দিয়ে দিব ডাউনলোডের জন্য নেক্সট ক্লাসে। তোমরা সবাই এই বইটা ডাউনলোড করে রাখবা। এই বইটাতে না অনেক ডিটেইলে লেখা আছে, অনেক সহজে লেখা আছে, পড়লে এটা কার বই ভাইয়া? এটা হচ্ছে ইয়ে স্যারের বই, হাজারি অ্যান্ড নাক স্যারের বই। ঠিক আছে, এইটার পিডিএফটা ফরচুনেটলি পাওয়া গেছে, তো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এটা দিয়ে দিব, ঠিক আছে? ভাইয়া হাজারিন আক্সারের বই আমার কাছে আছে। আমাদের ব্যাচেরটা আপনাদের বেজের বই? মানে হচ্ছে 2000, আমি বলি 2014 পরে এই ব্যাচ এই বইটা চেঞ্জ হয়েছে আর কি। তো 2014 আগে যে বইটা ছিল এটা বেশ ইজি করে লেখা আর অনেক ডিটেইলে লেখা আর কি, এই জন্য হচ্ছে এই বইটা আমার কাছে ভালো লাগে। এই জন্য ভাইয়া ও তখন ভাইয়া চ্যাপ্টার চেঞ্জ ছিল, মনে করো দ্বিতীয় চ্যাপ্টার, এটা এটা ছিল না, তৃতীয় চ্যাপ্টার। আমি জানি তো তোমরা হচ্ছে টপিক দেখবা, সূচিপত্রে টপিক দেখে দেখে সেই টপিকটা পড়বা, তাই তো হয়। বুঝতে পারছো? যেমন জি। আয়নিক বলে রাসায়নিক বন্ধন নামে এই বই আলাদা চ্যাপ্টারই আছে, তো তোমরা রাসায়নিক বন্ধন ওই চ্যাপ্টারটা পড়লেই তো তোমাদের বইয়ের টপিক কভার হয়ে গেল। এমন না যে এটা নেসেসারি পড়া, বাট এটা দেখলে মানে দেখবা যে অনেক ইজি করে লেখা আর কি, ভালো ভালো লাগতে পারে। আমি তোমাদের দিয়ে রাখবো, তোমরা দেখলে দেখবা, না দেখলে না, সমস্যা নেই। ভাইয়া গত ক্লাস গুলোর স্লাইড কি আপলোড দিছিলেন কোথাও? ও আমি না পাই না না, নাই। আমি এখনো আপলোড দিইনি, আমি আপলোড দিই তোমাদেরকে জানাবো, সমস্যা নেই। তোমাদেরকে আপলোড দিই নাই কারণ হচ্ছে লাস্ট হচ্ছে, ও না আপলোড কেন দিই নাই, ও ওই যে আপলোড দিই নাই, এই উইকে আপলোড দেওয়ার কথা ছিল, বাট আমি হচ্ছে একদম সময় পাই নাই, খুবই ঝামেলার মধ্যে ছিলাম। এই উইকের মধ্যে আপলোড দিব, নেক্সট যেদিন ক্লাস আমার পাবা সেদিনই ইনশাল্লাহ আমি তোমাদেরকে বলে দিব, তোমরা মাই এমএসএফ এর সাথে যোগাযোগ করলে তোমাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে ইনশাল্লাহ। আমাকে জাস্ট মনে করায় দিলেই হবে একবার। আচ্ছা। ভাইয়া আমি বাংলা কিভাবে বুঝবো? আহ, এটার কি সলভ দিব? বাংলা আমি আমি তো জানি না বাংলা। গুগল ট্রান্সলেটর আছে তো। আর এতগুলো লাইন কি ট্রান্সলেট করতে? এতগুলা লাইন কিভাবে গুগল ট্রান্সলেট করবো? তাহলে তুমি না, তোমার তোমার ছবি বইটাই তুলে পড়ো। গুগল ট্রান্সলেটরে দিয়ে। তুমি বাংলা পড়ো, কোনো কিছু না বুঝলে সবার হেল্প নিও। হ্যাঁ মানে তাহলে তুমি হচ্ছে তোমার বইটাই ফলো করো, আর কি করবা? এছাড়া তো আর কিছু সলভ। বাংলা সাহিত্য এক্সপার্ট। ভাইয়া দুইটা বই মিক্স আপ করে পড়বো, প্রবলেম নেই। ক্লাস 10-এ হুম, ইনোভেশনে বইটাও সাথে রাখতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চেষ্টা করবা, সমস্যা নাই, হয়ে যাবে আশা করি। আচ্ছা, কথা হচ্ছে যে এই যে আয়নিক বন্ড আমরা তৈরি করলাম, তো আয়নিক বন্ড তৈরি করতে হইলে কি করতে, বাই দ্য ওয়ে তাসফিয়া দেখো তোমার জন্য এই বইটাতে কিছু সুবিধা আছে, যেমন দেখো প্রত্যেকটা টাইটেলের নিচে ইংলিশ ট্রান্সলেশনটা দেয়া আছে, তো তুমি দেখতে পারবা, বাট সবগুলোর হয়তো পুরো ব্যাখ্যা লেখা নাই। ভাইয়া এটা এখনকার দেওয়া আছে। আমি সরি, আমি কথাটা বুঝি নেবে। না ভাইয়া, বললাম ওইটা এখনকার বইও দেওয়া আছে আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, সরি জানি না, আমার স্লাইডে তো ছিল না, সেই জন্য বলছি। আচ্ছা, so the necessary conditions to form ionic bond, okay, what should be the necessary condition? First condition হচ্ছে low ionization energy, ঠিক আছে, প্রথম মৌলের। আচ্ছা এগুলা বলতেছি, প্রথম মৌল কি বুঝাচ্ছি, তারপরে কি হাই ইলেকট্রন অ্যাফিনিটি অফ দ্য সেকেন্ড এলিমেন্ট অ্যান্ড হাই ল্যাটিস এনার্জি অফ দ্য আয়নিক কম্পাউন্ড। এই তিনটা হচ্ছে আমাদের শর্ত, যে তিনটা আমাদের আয়নিক বন্ড ফর্মেশনের জন্য প্রয়োজন। প্রথম মৌল বলতে বুঝাচ্ছে, দেখো আমরা আয়নিক যৌগটা লিখি কিভাবে, ফার্স্টে ধাতু বা মেটালটা বসাই, তারপরে নন মেটালটা বসাই। সো ফার্স্টে যে থাকে সে হচ্ছে ধাতু বা মেটাল, এই মেটালের হচ্ছে মেটালিক প্রপার্টি যত হাই হবে এটা তত ওয়েল, মানে তত বেশি ভালো হবে হচ্ছে আয়নিক বন্ড ফর্ম করতে পারবে। আরে দূর, আয়নিক বন্ড ফর্ম করতে পারবে। আচ্ছা, তো দেখো সেটাই এখানে বলছে। আমরা জানি যে গ্রুপ ওয়ান, যদি চিন্তা করো গ্রুপ ওয়ানের যেসব মেটাল আছে, কারা আছে গ্রুপ ওয়ানের মেটাল গুলা, এনেই লিখি। গ্রুপ ওয়ানে আছে হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম মেবি না, লি না কি, ও না রুবিডিয়াম, এটসেট্রা। তো এদের মধ্যে এদের হচ্ছে রিঅ্যাক্টিভিটি কি হয়, যত নিচের দিকে যাওয়া যায় তত এরা হাইলি রিঅ্যাক্টিভ হয়।
কেন হাইলি রিঅ্যাক্টিভ হয়? কারণ এদের আয়োনাইজেশন যে এনার্জিটা, আয়নীকরণ শক্তি সেটা কমতে থাকে। সো আয়নীকরণ শক্তি যত কম হবে এরা তত বেশি ধাতব হবে, তত বেশি the lower the ionization energy, the higher their reactivity, or the more they will possess metallic properties. সো যত বেশি কম আয়নীকরণ শক্তি হবে তত বেশি ধাতব ধর্ম থাকবে এদের, এবং তারা তত বেশি আয়নিক বন্ধন তৈরি করতে পারবে। দে উইল বি এবল টু ফর্ম মোর পাওয়ারফুল আয়নিক বন্ডস। ওকে, এটা হচ্ছে ফার্স্টের ব্যাখ্যা। সেকেন্ডটার ব্যাখ্যা কি? দ্বিতীয় মৌলের উচ্চ ইলেকট্রন আসক্তি, দ্য হাই ইলেকট্রন অ্যাফিনিটি অফ দ্য সেকেন্ড এলিমেন্ট। সেক্ষেত্রে কি হবে? সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে আমাদের নন মেটাল, রাইট? নন মেটালের বিষয়টা কি যদি আমরা খেয়াল করে রাখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, রাইট? এটা হচ্ছে নন মেটালিক গ্রুপ। যদিও আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লোরিনের একটু কম, ক্লোরিনের বেশি, স্টিল এটা জিনিস মনে রাখো যে যত এরা নিচের দিকে যাচ্ছে তত এদের নন মেটালিক প্রপার্টি হচ্ছে তোমার কমতেছে। গ্রুপ 6 যদি চিন্তা করি, অক্সিজেন, সালফার, তারপরে সেলেনিয়াম, টেলুরিয়াম, এগুলা যদি চিন্তা করো, যত নিচের দিকে যাচ্ছে তত এদের হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, সরি আয়োনাইজেশনে যাচ্ছি কেন, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি কিন্তু কমে যাচ্ছে, এবং এদের নন মেটালিক প্রপার্টি কমে যাচ্ছে। তার মানে এরা ততই কম রিঅ্যাক্টিভ হচ্ছে। ঠিক আছে? সো ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি যত বেশি থাকবে তত কি হবে? এই যে ইলেকট্রনটা সে একসেপ্ট করতেছে, এই একসেপ্ট করার ক্যাপাবিলিটি বাড়বে। সো সে তত বেশি আয়নিক বন্ড ফর্ম করতে পারবে। বুঝতে পারতেছি সবাই? বাচ্চারা, আমি কি বেশি বোরিং বানায় ফেলতেছি আজকের লেকচারটা? আমাকে ভাইয়া আচ্ছা, জি ভাইয়া কি বুঝতে পারার জন্য না বোরিং বানানোর জন্য? আল্লাহ, আচ্ছা ঠিক আছে, ওকে। আসলে আমি হচ্ছে একটু আজকে হচ্ছে মানে আল্লাহ ঝাল্লা অবস্থায় আছি, তো তাই হচ্ছে এরকম হয়তো আমার নিজের কাছে লাগতে পারে, জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে। আচ্ছা যাক। না ভাইয়া বুঝতে পারার জন্য, আর আচ্ছা না ভাইয়া হচ্ছে বোরিং এর জন্য। আচ্ছা, সমস্যা নেই, থ্যাংক ইউ। যদি মন রক্ষার্থে বলে থাকো তাও ধন্যবাদ। আচ্ছা, লাস্টেরটা কি বলছে? উচ্চ ল্যাটিস শক্তি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ল্যাটিস এনার্জি, এটা একটু আমরা বুঝি, চলো। হ্যাঁ, ল্যাটিস এনার্জি জিনিসটা হচ্ছে, ধরো আমার সোডিয়াম আয়ন আর ফ্লোরাইড বা ক্লোরাইড হোয়াট এভার, এই আয়ন, এরা দুইজন একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করতেছে। ঠিক আছে? অ্যাট্রাক্ট করে একজন আরেকজনের কাছে আসবে, এন্ড দে উইল ফর্ম সোডিয়াম ক্লোরাইড। তো এই যে একটা ল্যাটিস তৈরি হইলো, তাই না? ল্যাটিস মানে হচ্ছে ক্রিস্টাল আর কি, বা কেলাস যেটাকে আমরা বলি, এই যে তৈরি হইলো না, বা একটা নতুন বন্ড ফরমেশন হইলো। সবসময় খেয়াল রাখবো, আমি আগেও বলছি, কেমিস্ট্রিতে কিছু দিলে কিছু চলে যাবে। তো নতুন একটা বন্ধন যদি তৈরি হতে হয় তাহলে কি হবে? শক্তি রিলিজ পাবে। মানে এরকম বন্ধন তৈরি হইলে এনার্জি রিলিজ পাবে। আরে কত ঝামেলা! এনার্জি রিলিজ পাবে। তো যার জন্য এই এনার্জি যত বেশি রিলিজ পাবে সেটা তত বেশি শক্তিশালী আয়নিক যৌগ হবে। The more the release of energy is, the powerful the ionic bond is. Okay? The more it releases energy, the more powerful it becomes. ঠিক আছে? কারণ যত বেশি এনার্জি রিলিজ করবে এই ল্যাটিস তৈরি করার সময় বা বন্ড ফরমেশনের সময়, তার মানে এটা তত বেশি স্টেবিলিটি লাভ করবে। আর বন্ড যত স্টেবল হবে সেটা তত বেশি পাওয়ারফুল হবে। সো যদি এদের এরকম টেন্ডেন্সি থাকে যে এদের ল্যাটিস এনার্জি অনেক হাই, তাহলে এরা অনেক বেশি পরিমাণে কি করবে? আয়নিক বন্ড ফরমেশনের টেন্ডেন্সি দেখাবে। ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে সংজ্ঞাটা লিখছে দেখো, আয়নিক বন্ধনের শেষ পর্যায়ে, আয়নিক বন্ধনের শেষ পর্যায়ে অর্থাৎ ইন দ্য লাস্ট স্টেজ অফ আয়নিক বন্ড ফরমেশন। লাস্ট স্টেজ মানে হচ্ছে ইলেকট্রন রিলিজ আর একসেপ্ট করা শেষ হয়ে গেছে, এখন জাস্ট ল্যাটিস গুলা একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে একজন আরেকজনের কাছে আসবে। এই ক্ষেত্রে পজিটিভ আয়ন অ্যান্ড নেগেটিভ আয়নের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে 1 মোল
ল্যাটিস তৈরি হবে এবং তার জন্য যে পরিমাণ এনার্জি রিলিজ হবে সেটাই হচ্ছে ল্যাটিস এনার্জি বা ল্যাটিস শক্তি। ঠিক আছে, এই যে এখানে লেখছে সর্বনিম্ন স্থিতিক শক্তির ধারণ ও সর্বাধিক স্থিতিশীলতার লাভ, অর্থাৎ দ্য লেস দ্য এনার্জি, মানে হচ্ছে কি এদের মধ্যে যত বেশি যত কম এনার্জি থাকবে তত এরা স্টেবল হবে। সো এনার্জি যত বেশি ছেড়ে দিবে এদের মধ্যে এনার্জি তত কম থাকবে, এরা তত বেশি স্টেবল হবে। আর কথাটা বুঝতে পারছো? জি ভাই। ওকে, এখন কথা হচ্ছে আয়নিক বন্ধনের কিছু সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলো আমরা একটু দেখি। লিমিটেশনস অফ আয়নিক বন্ড ফরমেশন। আচ্ছা, আয়নিক বন্ড ফরমেশনের সবচেয়ে ফার্স্ট লিমিটেশনস হচ্ছে এটা হচ্ছে জাস্ট মেটাল এবং নন মেটালের মধ্যে পসিবল। আয়নিক বন্ড উইল বি অনলি ফর্মড বিটুইন আ মেটাল এন্ড আ নন মেটাল। তো সেই ক্ষেত্রে মেটাল আছে আমার গ্রুপ 1 আর 2 তে বেসিক্যালি। গ্রুপ 3 তে আমরা আসলে অ্যালুমিনিয়াম ছাড়া বাকিগুলাকে খুব একটা, সরি, অ্যালুমিনিয়াম এবং তার নিচের গুলাকে আর কি মোটামুটি মেটাল হিসেবে ধরতে পারি। অ্যালুমিনিয়ামের উপরে খালি বোরনই আছে, তো বোরনকে আসলে বোরনের মেটালিক প্রপার্টি খুবই কম এবং ক্ষেত্র বিশেষে অ্যালুমিনিয়ামের মেটালিক প্রপার্টিও বেশ কম। সো এই জন্য লেখছে গ্রুপ 3 এর ভারী মৌল সমূহ। ভারী মৌল মিন্স যাদের অ্যাটমিক নাম্বারটা বেশি, প্রোটন নাম্বারটা বেশি, মানে গ্রুপের নিচের দিকের যেসব মেটাল গুলো আছে। আচ্ছা, এরা হচ্ছে এরা তৈরি করে। আর আমাদের নন মেটালের পরিমাণ অবশ্য অনেক বেশি, বাট সাধারণত গ্রুপ 6 আর গ্রুপ 7 এরাই হচ্ছে। তবে গ্রুপ 6 এর মধ্যেও আসলে শুধুমাত্র অক্সিজেনটাই হচ্ছে তোমার মেইনলি আয়নিক প্রপার্টি শো করে বা আয়নিক বন্ড ফর্ম করে, মাঝে মাঝে সালফারও ফর্ম করে। গ্রুপ 7 এরাও মোটামুটি আয়নিক বন্ড ফর্ম করে, বাট 7 এও দেখা যায় ব্রোমিন বা আয়োডিন এরা মাঝে মাঝে আয়নিক বন্ড ফর্ম করতেছে না। সো আয়নিক বন্ডটা আসলে খুব লিমিটেড অ্যামাউন্ট অফ এলিমেন্টের মধ্যে হয়, খুব অল্প সংখ্যক মৌলের মধ্যে হচ্ছে আয়নিক বন্ধনটা হয়। আচ্ছা, আরেকটা কথা কি লেখছে দেখো, কোন মৌলের রাসায়নিক বন্ধনই 100% আয়নিক হয় না। There is no metallic bond which is 100%, sorry, metallic বলতেছি, there is no ionic bond which is 100% ionic। মানে আয়নিক বন্ডের মধ্যে কিছু পরিমাণ লিমিটেশন, ল্যাকিংস থাকে। ল্যাকিংস এর কারণ হচ্ছে আমাদের যে পোলার আয়ন আমরা পড়েছি তার কারণে। কারণ প্রত্যেকটা আয়নিক বন্ডে কিছু না কিছু পোলার আয়ন হবেই বা পোলারাইজেশন হবেই। এই পোলারাইজেশন হইলে হচ্ছে এদের আয়নিক প্রপার্টিটা কমে যায়। ইনফ্যাক্ট কিছু কিছু আয়নিক কম্পাউন্ড, ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এমনই মানে এরা হচ্ছে গঠনগতভাবে অর্থাৎ স্ট্রাকচারালি এদেরকে আয়নিক মনে হইলেও এদের যে প্রপার্টি এবং এদের পোলারাইজেশন এত বেশি যে এদের আয়নিক প্রপার্টি আর কম্পারেটিভলি অনেক কম, এদের কোভ্যালেন্ট প্রপার্টি বেশি দেখা যায়। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে সাধারণত কোভ্যালেন্ট কম্পাউন্ড হিসেবে কনসিডার করা হয়, এদেরকে আয়নিক কম্পাউন্ড হিসেবে কনসিডার করা হয় না। সামনে যখন বিভিন্ন সময় অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে পড়বা তোমরা, তখন দেখবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে সমযোজী যৌগ ধরা হচ্ছে, আয়নিক যৌগ ধরাই হচ্ছে না, যদিও এদের গঠনগতভাবে আয়নিক যৌগই হওয়ার কথা। বাট বিকজ অফ পোলারাইজেশন এদের মধ্যে হচ্ছে আয়নিক প্রপার্টি অনেক কমে যায়, কোভ্যালেন্ট বা সমযোজী ধর্মটা অনেক বেড়ে যায়। ওকে, আচ্ছা, আবার অনেক সময় কি হয়, এদের হচ্ছে পজিটিভ আয়নে অষ্টক নিয়ম, মানে যে আমাদের অক্টেট ফিল আপ হওয়ার কথা, সে অক্টেটের ফিল আপটা দেখা যায় না। এটা বেসিক্যালি ডি অরবিটাল যেসব এলিমেন্ট আছে তাদের জন্য এটা প্রচুর পরিমাণে হয়। ডি অরবিটাল থাকলেই এরা হচ্ছে অক্টেট যে রুলটা বা অষ্টক নিয়মের যে রুলটা সেটা আর মানে না। কারণ হচ্ছে ডি অরবিটালে হচ্ছে ইলেকট্রন যে থাকে সেগুলো রিলিজ করা পসিবল না, ইম্পসিবল, প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে। সো জাস্ট আউটার শেলের যে এস অরবিটাল আছে, আউটার এস অরবিটালের ইলেকট্রন তারা রিলিজ করে, কিন্তু ডি এরটা সেরকমই থেকে যায়, তাদের হচ্ছে আর অক্টেটটা ফিল আপ হয় না বা অষ্টকটা পূর্ণ হয় না। বাচ্চারা কি বুঝতে পেরেছো আমার কথা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমার সাথে একটু গল্প করো কিছুক্ষণ। মানে এই যে আজকের ক্লাসটা কি খুব বেশি হেক্টিক হয়ে যাচ্ছে, বেশি তাড়াতাড়ি পড়ায় ফেলছি? না না ঠিক ভাইয়া
ঠিক আছে তো। আচ্ছা, এই যে বইটা থেকে পড়াচ্ছি এইটুকু বুঝতে পারতেছো বাচ্চারা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা শোনো, এবার তোমরা সবাই আনমিউট হইও, সমস্যা নেই। আচ্ছা, কথা হচ্ছে যে তোমাদেরকে হচ্ছে এই উইকে তো আমি বেশি সময় দিতে পারিনি, আজকেও হচ্ছে আমি হচ্ছে আর সময় দিতে পারতেছি না একটু ঝামেলার কারণে।